হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, দেখো আমাদের বিষয়টি কি রয়েছে। ভূতাত্ত্বিক সময়কালে নিরক্ষরেখার অবস্থানে কি কি পরিবর্তন ঘটেছিল, অর্থাৎ এই যে সময়কালটা রয়েছে ভূতাত্ত্বিক সময়কাল, এই সময়কালে নিরক্ষরেখার যে অবস্থান রয়েছে সেই অবস্থানে কি কি পরিবর্তন ঘটেছিল বা কি কি চেঞ্জেস এসেছিল। আমরা যে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলছি এক্ষেত্রে সেটা হচ্ছে, দেখো, বহিঃসঞ্চরণ ধারণার বিকাশ ও পটভূমি ফ্রান্সিস বেকন থেকে আলফ্রেড ওয়েগনার পর্যন্ত ভূবিজ্ঞানের ঐতিহাসিক যাত্রা, অর্থাৎ ফ্রান্সিস বেকনের হচ্ছে তত্ত্ব থেকে কি করে আলফ্রেড ওয়েগনারের হচ্ছে তত্ত্ব পর্যন্ত আসা ঐতিহাসিক যাত্রা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, কি আছে দেখো, প্রথমে প্রাথমিক তত্ত্ব অর্থাৎ প্রথমের দিকের তত্ত্ব ও ইতিহাস। ঠিক আছে, নবসৃষ্টি ও বন্যা তত্ত্ব। এখানে কি বলা হয়েছে দেখো, সবাইটা দেখে রাখবে, 1620 থেকে 1666, অর্থাৎ যে নবসৃষ্টি এবং হচ্ছে বন্যা তত্ত্বটি সময়কাল হচ্ছে 1620 থেকে 1666 সাল। ঠিক আছে, এক্ষেত্রে ফ্রান্সিস বেকনের যে নব সৃষ্টিটা রয়েছে বা নবসৃষ্টির যে তত্ত্বটি রয়েছে সেটা আলোচনা করব। ফ্রান্সিস বেকন 1620 খ্রিস্টাব্দে নোভাম অর্গানাম গ্রন্থে প্রকাশ করেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একসময় কি ছিল, অখণ্ড ছিল। অর্থাৎ একসময় কিন্তু এই দুটো জায়গা দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা কিন্তু একসাথে ছিল। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 1666 সালে ফ্র্যাঙ্কুইজ প্লাসেট কি বলেছিলেন দেখো, বিপর্যয়কারী বন্যা তত্ত্ব। তিনি হচ্ছে বিপর্যয়কারী বন্যা তত্ত্ব নামে একটি তত্ত্ব দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে মহাপ্রলয়ের সামুদ্রিক বন্যায় মহাদেশগুলো একে অপরের থেকে কি হয়েছে, আলাদা হয়ে গেছে। তিনি তার তত্ত্বে মনে করেছিলেন যে মহাপ্রলয়ের সামুদ্রিক বন্যায় কি হয়েছে, মহাদেশগুলো একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে বিপর্যয়বাদ ও আদি তত্ত্ব। ঠিক আছে, এর সময়কাল কি আছে দেখো, 1858 থেকে 1908 খ্রিস্টাব্দ। কি বলা আছে দেখো, স্নাইডার পেল্লিগ্রিনি 1858 সালে শীতলীকৃত পৃথিবীর অখণ্ড স্থলভাগ মহাবিপর্যয় ভেঙে আলাদা হওয়ার বিপর্যয়বাদ তত্ত্ব দিয়েছিলেন। অর্থাৎ এই যে স্নাইডার পেল্লিগ্রিনি কি করেছিলেন, 1858 সালে বিপর্যয়বাদ নামক একটি কিন্তু তত্ত্ব দিয়েছিলেন। এবং এরপরে এডওয়ার্ড সুয়েজ ও এফ.বি. টেইলর কি করেছিলেন, মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে আলোকপাত করলেও তার যে ধারণাটি রয়েছে সেটাকে কি করেছিল, ওয়েগনার একটি বিজ্ঞানসম্মতভাবে কিন্তু প্রকাশ করেছিলেন। ঠিক আছে, এবারে আসবো হচ্ছে ওয়েগনারের তত্ত্ব সম্পর্কে। ঠিক আছে, এবং ওয়েগনার ও তার মতবাদ সম্পর্কে আলোচনা করতে। কি আছে দেখো, আলফ্রেড ওয়েগনার ও তার মতবাদ। 1912 সালের 6 জানুয়ারি জার্মান আবহাওয়াবিদ, অর্থাৎ তিনি কিন্তু একজন জার্মান আবহাওয়াবিদ ছিলেন, কে, আলফ্রেড ওয়েগনার। প্রথম কি করেছিলেন, আনুষ্ঠানিকভাবে কিন্তু তার যে মহিঃসঞ্চরণের ধারণাটি রয়েছে বা মহিঃসঞ্চরণ তত্ত্বটি রয়েছে সেটি উপস্থাপন করেছিলেন কত খ্রিস্টাব্দে, 1912 সালের 6 জানুয়ারি। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 1915 সালে তার প্রকাশিত গ্রন্থ, তিনি একটি গ্রন্থ প্রকাশ করেছেন 1915 সালে। যে গ্রন্থটির নাম কি দেখো, এটা কিন্তু জার্মান ভাষায় গ্রন্থটি লেখা হয়েছিল। কি আছে দেখো, ডাই এন্টাসথাল দের কন্টিনেন্টে অ্যান্ড ওজান। ঠিক আছে, এটাকে আবার ইংরেজিতে হচ্ছে কিন্তু অনুবাদ করা হয়েছিল, যেটা কিন্তু দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ানস নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তিনি আদি অখণ্ড ভূখণ্ডকে, অর্থাৎ যে আদি মানে পুরনো অখণ্ড একসঙ্গে জুড়ে থাকা ভূখণ্ডকে কি করেছিলেন, আর্কনিনেন্টে বা প্রিমাল কন্টিনেন্ট নামে কিন্তু অভিহিত করেছে। এটা কিন্তু একটা জার্মান ভাষা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, এডওয়ার্ড সুয়েসের মত তিনিও বিশ্বাস করতেন। অর্থাৎ এডওয়ার্ড সুয়েস, এর আগে যে হচ্ছে আমরা তত্ত্বটি পড়েছিলাম বা মতটা পড়লাম, সেটাতে কিন্তু এডওয়ার্ড সুয়েস ছিলেন। তিনি যে মতে দিয়েছিলেন সেই মত থেকে কিন্তু তিনিও বিশ্বাস করতেন মহাদেশীয় হালকা ভূত্বক সিয়ান ভারী মহাসাগরীয় ভূত্বকে, অর্থাৎ ভারী মহাসাগরীয় ভূত্বক বলতে কিন্তু সীমা তার উপর ভাসমান, এটা কিন্তু কে মনে করতেন, আলফ্রেড ওয়েগনার কিন্তু মনে করতেন। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, প্যানজিয়া, প্যানথালাসা এবং টেথিস। ঠিক আছে, প্যানজিয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, প্যানজিয়ার ক্ষেত্রে কি বলা হচ্ছে, গ্রিক শব্দ প্যান কথার অর্থ হচ্ছে সমগ্র এবং জিয়া কথার অর্থ হচ্ছে ভূখণ্ড। তো প্যানজিয়া কথাটির অর্থ কি হচ্ছে, সমগ্র ভূখণ্ড। ঠিক আছে,
কি বলা আছে দেখো, 23 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একসঙ্গে যুক্ত অখণ্ড ভূখণ্ড কিন্তু গঠন করেছিল। অর্থাৎ প্রায় আজ থেকে 23 কোটি বছর আগে সমস্ত মহাদেশগুলো কিন্তু একসাথে যুক্ত ছিল, সেই মহাদেশকে কিন্তু একসাথে প্যানজিয়া বলা হতো। ঠিক আছে, এবং প্যানথালাসে কি, প্যানথালাসে কি দেখো, প্যানজিয়াকে ঘিরে থাকা আদি বিশাল মহাসাগর, যে বড় মহাসাগরের খণ্ডটি রয়েছে, সরি মহাদেশের যে খণ্ডটি অর্থাৎ প্যানজিয়া, এই প্যানজিয়ার চারপাশে কি ছিল, একটি মহাসাগর ঘিরে রেখেছিল, যে মহাসাগরটিকে কিন্তু প্যানথালাসা বলা হচ্ছে। ঠিক আছে, গ্রিক শব্দার্থ অনুযায়ী এর অর্থ হচ্ছে কি সমগ্র সমুদ্র বা অল ওশিয়ান, অর্থাৎ প্যানথালাসা এর গ্রিক শব্দ এবং এর অর্থ হচ্ছে সমগ্র সমুদ্র বা অল ওশিয়ান। এরপরে আসছে হচ্ছে তেথিস সাগর, সাগর। এই তেথিস সাগর কি দেখো, প্যানজিয়া ভেঙে উত্তরে লরেশিয়া বা আঙ্গারল্যান্ড এবং দক্ষিণে গান্ডোয়ানা ল্যান্ড তৈরি হলে মধ্যবর্তী অংশে এই অগভীর সমুদ্রে কিন্তু সৃষ্টি হয়েছিল। এই অগভীর সমুদ্র বলতে কিন্তু এখানে তেথিস সাগরের কথা বলা হয়েছে। তো বোঝা গেল প্যানজিয়া যখন ভেঙে যায়, আস্তে আস্তে প্যানজিয়ার মধ্যে যখন ভাঙন সৃষ্টি হয়েছিল, তখন কি হয়েছিল, উত্তর দিকে হতে প্যানজিয়া যে ভেঙেছিল তার উত্তর দিকের অংশটাকে হচ্ছে লরেশিয়া বা আঙ্গারল্যান্ড কিন্তু বলা হতো, এবং দক্ষিণের যে অংশটা সেটাকে হচ্ছে গান্ডোয়ানা ল্যান্ড বলা হয়েছিল। যখন দুটো হচ্ছে উত্তর দক্ষিণে ভাগ হয়ে গেল, মাঝখানে কি হয়েছিল, অর্থাৎ মধ্যবর্তী অংশটি অগভীর অর্থাৎ বেশি গভীর নয়, একটি সমুদ্রের সৃষ্টি হয়েছিল বা সাগরের সৃষ্টি হয়েছিল, যার নাম কি ছিল, টেথিস। তো প্যানজিয়া, প্যানথালাসা এবং হচ্ছে টেথিস সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে কি আছে দেখো, প্যানজিয়া ভাঙনের সময়কাল, প্যানজিয়ার মধ্যে যে ভাঙন ঘটেছিল, যে বৃহৎ আকারের মহাদেশটির মধ্যে ভাঙন ঘটেছিল, সে ভাঙনের সময়কাল। ঠিক আছে, কখন কিভাবে ভেঙেছিল দেখো, কার্বনিফেরাস যুগে। ঠিক আছে, কার্বনিফেরাস যুগে কি হয়েছিল, 25 থেকে 30 কোটি বছর পূর্বে প্যানজিয়ার দক্ষিণ অংশে প্রথম কি হয়েছিল, ফাটল ধরে। ঠিক আছে, প্যানজিয়ার দক্ষিণ দিকটাতে প্রথম দিকে ফাটল ধরেছিল, কবে, 25 থেকে 30 কোটি বছর পূর্বে ফাটল ধরে এবং মহাদেশ বিভাজন শুরু হয়েছে, এবং সেই থেকে কিন্তু মহাদেশ বিভাজনের শুরু হয়েছিল। তারপরে আসছে হচ্ছে ট্রায়াসিক যুগ। ট্রায়াসিক যুগে কি হচ্ছে, প্রায় 20 কোটি বছর পূর্বে টেথিস বিস্তৃত হয়। ঠিক আছে, এবং লরেশিয়া উত্তর এবং গান্ডোয়ানা কি হয়েছিল, দক্ষিণ দিকে সরে যায়। লরেশিয়া হচ্ছে উত্তর ভাগের নাম প্যানজিয়া, আর হচ্ছে গান্ডোয়ানা হচ্ছে কি হচ্ছে দক্ষিণ ভাগের নাম। ঠিক আছে, দুটো আস্তে আস্তে কি হচ্ছিল, যখন টেথিসটা বিস্তৃত হচ্ছিল দুটো দুদিকে সরে যাচ্ছিল। তারপরে কি হলো, জুরাসিক যুগে দেখো, প্রায় আজ থেকে 13.5 কোটি বছর পূর্বে লরেশিয়া এবং গান্ডোয়ানা ভেঙে কি করেছিল, আটলান্টিক মহাসাগরে কিন্তু উদ্ভব হয়েছিল। এরপরে কি হলো, ক্রিটোসাস যুগে দেখো 6.5 কোটি বছর পূর্বে মহাসাগরীয় সীমানা তৈরি হয় ও বর্তমান মহাদেশীয় বিন্যাস পায়। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, প্যানজিয়ার পূর্বের প্রাচীন ভূখণ্ড, অর্থাৎ প্যানজিয়ার আগের প্রাচীন ভূখণ্ড কি বলা হয়েছে দেখো, রেডোনিয়া এবং হচ্ছে প্যানিশিয়া। এখানে কি বলা হচ্ছে, 1990 সালে বিজ্ঞানী ম্যাকমেনামিন জানান প্যানজিয়ার বহু পূর্বে নিওপ্যাট্রোজোইক যুগে রেডোনিয়া নামক একটি অতিকায় মহাদেশ বিদ্যমান ছিল। প্যানজিয়ার আগেও একটি মহাদেশ ছিল যার নাম দেওয়া হয়েছিল রেডোনিয়া, যাকে ঘিরে কিন্তু ছিল মিরোভিয়া মহাসাগর। বোঝা গেল। তারপরে কি বলা হচ্ছে, পরবর্তীতে রেডোনিয়া ভেঙে পুনরায় নিওপ্যাট্রোজোইক যুগে একত্রিত হয়ে, অর্থাৎ পরবর্তীকালে কি হয়েছিল, যে রেডোনিয়া হচ্ছে মহাদেশটি ছিল অনেক বড়, সেটাকে হচ্ছে ভেঙে গিয়ে আবার কি হয়েছিল, নিওপ্যাট্রোজোইক যুগে একত্রিত হয়েছিল, হয়ে কি করেছে, বিশাল ভূখণ্ড গঠন করেছিল, যাকে কিন্তু প্যানিশিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ভারতীয় উপমহাদেশের সঞ্চারণ। ঠিক আছে, কি আছে, হিমালয় পর্বতের উৎপত্তি, উপদ্বীপীয় ভারত গান্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল। এই যে আমার উপদ্বীপীয় ভারত রয়েছে, সে ভারত কিসের অংশ ছিল, গান্ডোয়ানা ল্যান্ড, অর্থাৎ প্যানজিয়ার যে দক্ষিণ অংশটা রয়েছে, দক্ষিণ দিকে ভাগ হয়ে চলে গেল, সেই অংশের কিন্তু অংশ ছিল আমাদের ভারত। ঠিক আছে, অর্থাৎ উপদ্বীপীয় ভারত। কার্বনিফেরাস যুগে বিচ্ছিন্ন হয়ে এটি দ্রুত গতিতে কি হয়েছিল, উত্তর পূর্ব দিকে কিন্তু সঞ্চারিত হতে থাকে। অর্থাৎ কবে ভেঙেছিল, কার্বনিফেরাস যুগে। ঠিক আছে, তারপরে মায়োসিন যুগে, যা হচ্ছে আজ থেকে প্রায় 2 থেকে 2 কোটি বছর পূর্বে ভারতীয় পাত ইউরেশীয় পাতের সঙ্গে কি হয়েছিল, তীব্র সংঘর্ষে কিন্তু লিপ্ত হয়েছিল। খুব জোরে একটি ধাক্কা লেগেছিল, ফলে কি হয়েছিল, টেথিস সাগরের তলদেশে যে পলরাশি রয়েছে, পলিরাশিগুলো কি হয়েছে,
হয়েছিল সংকুচিত হয়ে উপরে উত্থিত হয়ে বিশাল আকার কিন্তু হিমালয় পর্বতমালার গঠন করেছিল। ঠিক আছে, তো বোঝা গেল যে হিমালয় পর্বতমালা কিভাবে কবে সৃষ্টি হয়েছিল। তারপরে কি আছে দেখো, এই যে মহীর সঞ্চরণ রয়েছে, মহীর সঞ্চরণের মূল প্রমাণগুলি কি কি রয়েছে, কি প্রমাণগুলোর উপর ভিত্তি করে আমরা মানতে পারি যে মহীর সঞ্চরণ সত্যিকারেরই ঘটেছিল। ঠিক আছে, কি আছে দেখো, উপকূল রেখার মিল বা জিগসফ ফিট। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার পশ্চিম উপকূলকে যদি খাঁজে খাঁজে মিলিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, বোঝা যাচ্ছে এগুলো কিন্তু হুবহু মিলে যাচ্ছে, খাঁজে খাঁজে কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, যার থেকে কি বোঝা যাচ্ছে এগুলো কিন্তু একসাথে ছিল, এগুলো আগে একসাথে কিন্তু ছিল। ঠিক আছে, তারপরে কি প্রমাণ আছে দেখো, জীবাশ্মের সমবন্টন। এখানে কি বলা হচ্ছে, মেসোরাস জীবাশ্ম এবং গ্লসপেটারিস উদ্ভিদের উপস্থিতি বিভিন্ন মহাদেশগুলোতে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এই যে উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্মগুলি রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় পাওয়া যাচ্ছে, যার থেকে বোঝা যাচ্ছে যে এগুলো একসঙ্গে, অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এগুলো একসঙ্গে ছিল। ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি আছে দেখো, সমযুগের শিলাস্তরের বিস্তার। ব্রাজিলে প্রাচীন শিলাস্তরের সঙ্গে পশ্চিম আফ্রিকার শিলাস্তরের বয়স এবং গঠনের কিন্তু নিখুঁত সাদৃশ্য বা মিল কিন্তু রয়েছে, বোঝা গেল। তারপরে কি রয়েছে, পালিও ক্লাইমেটিক প্রমাণ। ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া হিমবাহ জমাট শিলার উপস্থিতি প্রমাণ করে যে এগুলো অতীতে কি ছিল, দক্ষিণ মেরুর কিন্তু কাছাকাছি ছিল বলে প্রমাণ করে থাকে। অর্থাৎ মহীর সঞ্চরণ যে ঘটেছিল, মহাদেশের যে সঞ্চরণ ঘটেছিল সেটার প্রমাণগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম, যে প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু আমরা মানতে বাধ্য যে মহীর সঞ্চরণ ঘটেছিল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, নিরক্ষরেখার ঐতিহাসিক স্থানান্তর। ওকে, সিলুরিয়ান উপযুগ। এই উপযুগে কি হয়েছিল, নিরক্ষরেখা তৎকালীন সময় বর্তমান অবস্থার তুলনায় সর্বাধিক উত্তর দিকে কিন্তু বিস্তৃত ছিল। অর্থাৎ যে নিরক্ষরেখার অবস্থান বর্তমানে রয়েছে তার থেকে কিন্তু অনেকটা উত্তর দিকে বিস্তৃত ছিল সিলুরিয়ান উপযুগে। ঠিক আছে, তারপরে কার্বনিফেরাস উপযুগে কি বলা হয়েছে দেখো, নিরক্ষরেখা কার্বনিফেরাস উপযোগে কি বলা হয়েছিল, নিরক্ষরেখা ইউরোপের লন্ডন শহরের ওপর দিয়ে প্রসারিত ছিল, ফলে কি হয়েছিল, সেখানে ক্রান্তীয় ঘন বনাঞ্চল কিন্তু গঠিত হয়েছিল। তারপরে কি আছে দেখো, টারশিয়ারি ও অলিগোসিন যুগ। এখানে কি হচ্ছে, নিরক্ষরেখা ইউরোপে আল্পস পর্বতমালা এবং 4 কোটি বছর আগে ভারতের কেরল ও তামিলনাড়ু অতিক্রম করেছিল। ঠিক আছে, এখানে কিন্তু নিরক্ষরেখা স্থানান্তর নিয়ে আমরা আলোচনা করলাম, বা ঐতিহাসিক স্থানান্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এখন কি দেখতে পাবো দেখো, ভারতীয় অক্ষাংশের সঞ্চালনের ইতিহাস। ঠিক আছে, কি বলা হয়েছে, পার্মিয়ান যুগে দক্ষিণ মেরু কতটা সঞ্চালন করেছিল, 50 ডিগ্রি দক্ষিণে। ঠিক আছে, তার ট্রায়াসিক যুগে কি হয়েছিল দেখো, 60 ডিগ্রি দক্ষিণে কিন্তু সঞ্চালিত হয়েছিল। ক্রিটোসাস যুগে হচ্ছে কত ডিগ্রি দেখো, 40 থেকে 50 ডিগ্রি দক্ষিণে সঞ্চালিত হয়েছিল। এবং অলিগোসিন যুগে 0 ডিগ্রি নিরক্ষরেখা, অর্থাৎ 0 ডিগ্রি অর্থাৎ ওরকম সঞ্চালন কিন্তু ঘটেনি। কি বলা হয়েছে দেখো, তথ্যানুসারে বিগত 25 কোটি বছরে ভারতীয় মহাদেশীয় খণ্ডটি দক্ষিণ মেরুর নৈকট্য থেকে নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে বর্তমানে অক্ষাংশে উন্নীত হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম, যে নিরক্ষরেখা ভূতাত্ত্বিক সময়কাল অনুসারে নিরক্ষরেখার যে হলো স্মরণ ঘটেছে বা অবস্থানে পরিবর্তন ঘটেছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। তো আশা করছি আজকে আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবচেয়ে ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখছি, দেখো তোমরা যা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে। স্ক্রিনের নিচে কিন্তু 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ এবং কোন যদি ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আজকের ক্লাস কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।